আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্রেকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না, একজন বুঝে তালে দিছে। কারণ বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগে আদেশ জারির একটা এখতিয়ার ছিল, যার ভিত্তি ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। এবং তার পরে এই স্বাধীনতা ঘোষণাপত্র যারা প্রণয়ন করেছেন তারা এই ভূখণ্ডের জন্য নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তারা কেন্দ্রীয় সংসদ সদস্য মানে পার্লামেন্ট মেম্বার এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এই ভূখণ্ডের প্রাদেশিক সংসদের। সবাই মিলে গণপরিষদ হিসেবে তাদেরকে গঠন করলেন এবং তারা জনগণের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র অ্যাপ্রুভ করলেন। রাষ্ট্রপতি নির্বাচন মানে মনোনীত করলেন, রাষ্ট্রপতিকে ক্ষমতা দিলেন, তার ক্ষমতা অনুসারে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হলেন, আইন প্রণয়নের ক্ষমতা দিলেন এবং রাষ্ট্রের অন্যান্য সকল এক্সিকিউটিভ কর্মের জন্য তাকে তারা ক্ষমতা দিলেন। তার অনুপস্থিতি উপরাষ্ট্রপতিকে তারা দায়িত্ব দিলেন। তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি আদেশ জারি করলেন। মরহুম শেখ মুজিবুর রহমান যেদিন স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, তারপরেও আদেশ জারি হয়েছে এবং তিনি প্রেসিডেন্ট অর্ডার দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই প্রেসিডেন্ট অর্ডারের প্রথমটা ছিল যে লস কন্টিনিউয়েন্স অর্ডার 1972, তারপরে ছিল প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার। এইভাবে সমস্ত অর্ডারগুলো করতে করতে যেদিন সংবিধান গৃহীত হলো, সেই সংবিধানের পরে 1973 সালে যেদিন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই জাতীয় সংসদ সেশনে বসলো। সেই সেশনে বসার পরে মুলতবি হলো, তারপরে অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল রাষ্ট্রপতি। তার আগ পর্যন্ত তো অর্ডার করে দিয়েছে। সংবিধান গৃহীত হওয়ার পরেও অর্ডারের দেশ চলেছে। সুতরাং অর্ডারের জমানা তো তখন শেষ। 1973-তে অর্ডারের জমানা শেষ। এখন কিভাবে রাষ্ট্রপতি অর্ডার জারি করলেন? আমরা তখন প্রশ্ন তুলেছিলাম। আমি বলেছিলাম আমরা এই সমস্ত আরোপিত ইম্পোস্ট জবরদস্তি কোনো আদেশের বলে সার্বভৌম জাতীয় সংসদের কোনো ক্ষমতা খর্ব হতে দেব না। কারণ জাতীয় সংসদের যে নির্বাচন সেটা সাংবিধানিক নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনদের নির্বাচন কমিশনের এখতিয়ার হলো দুইটা, একটা রাষ্ট্রপতির নির্বাচন, একটা জাতীয় সংসদের নির্বাচন। সুতরাং সাংবিধানিকভাবে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আর্টিকেল 7 অনুসারে যে জনগণের যে রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণ সার্বভৌম ক্ষমতা তাদেরকে তাদের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত করেছে। জাতীয় সংসদ সার্বভৌম, এমপিরা সার্বভৌম নয়, কিন্তু তারা সার্বভৌম প্রতীকের প্রতিনিধি। তাদের ভোটটা কি কোনো আইনের ভোট? এটা তো সাংবিধানিক ভোট। কিন্তু আপনি একটা আইন প্রণয়ন করেছেন গণভোট অধ্যাদেশ, মানি সেটা আমাদেরই দাবি ছিল। যেহেতু আইনি ভিত্তি চাচ্ছে সব দল জুলাই জাতীয় সনদের, ঠিক আছে, জনগণের সার্বভৌমত্বের একটা সম্মতি নেই, তারা যদি পক্ষে থাকে সেটা সংসদে গৃহীত হবে। সুতরাং এই গণভোটের ভিত্তিতে যে ভোট, গণভোট, সেটা আইনের ভোট, সাংবিধানিক ক্ষমতার বাইরে। তো আইনের ভিত্তিতে যে ভোট তার মর্যাদা হচ্ছে সাংবিধানিক ভোটের পরে। সুতরাং আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান ওখানে করব। কিন্তু ততটুকু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে। কিন্তু জবরদস্তি আপনারা বাহাসে না পেরে, ঐক্যমত্য কমিশনে জবরদস্তি করতে না পেরে আমাদের উপরে একটা আদেশ জারি করে দিলেন তথাকথিত। সেই আদেশে বললেন, এই আদেশে বলা হচ্ছে 100 সিটের উচ্চকক্ষ হবে, এই আদেশে বলা হচ্ছে সেই উচ্চকক্ষের সংবিধানের সংশোধনে নিয়ে যেতে হবে এবং সেটা ভোটের অনুপাতে হবে। সেই সমঝোতা তো আমাদের হয়নি।
জবরদস্তিমূলক মার্শাল্লোর মতো কোনো আইন জারি করে দেবেন, তাও আইন না। বললাম তো মেসকুলেন ফ্যামিলির কিছুই না, মাঝামাঝি সেই আদেশের উপর জনগণের উপরে আপনি ভোট দিতে বলবেন। সেই অধ্যাদেশটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা, সেই জনগণ সেটা ঘুরে গণভোট দিচ্ছে কি আপনাদের বিশ্বাস হবে? কিন্তু তারা বলছে জনগণ রায় দিয়েছে, এখন এটা বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, সেই গণভোটের রায় বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটা জাতীয় সংসদে বসে আমরা আলাপ করব, তার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করব। এরপরে যদি সবাই সম্মত হয়, গৃহীত হয়, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নিছেন, যদি অনুমোদিত হয় তখন আমরাও নেব। আর সংবিধান সংশোধন এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে করলে হবে, আর না হলে কি হবে না? সংবিধান সংশোধন হবে, জাতীয় সংসদের এখতিয়ার, আইন প্রণয়ন হবে জাতীয় সংসদের এখতিয়ার, এবং সেই হিসাবে যদি সংবিধানে সবকিছু যদি ধারণ করা হয় তখন সেটা আমাদের ম্যান্ডেটরি হবে, আমাদের জন্য মান্য করা ফরজ হবে, এবং জনরায় অনুসারে যা কিছুই বাস্তবায়ন সেটা তখন দেখা যাবে। এখন কিছুই নাই বলছে গণ অভ্যুত্থান, এটা অভিপ্রায়, অভিপ্রায়ের অনুবলে এই সরকার হয়েছে, অভিপ্রায়ের অনুবলে এই নির্বাচন হয়েছে, সুতরাং অভিপ্রায়কে ভিত্তি ধরে নাকি সবকিছু যেতে হবে। তো অভিপ্রায় যদি সবকিছু হয়, আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টে আসতে হলো কেন? অভিপ্রায় যদি সবকিছু হয়, আর্টিকেল 106 অনুসারে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিলেন কেন? যদি সবকিছু হয় তাহলে পরে আইন প্রণয়ন করে আপনারা ভোট দিতে হলো কেন? যদি বলা হয় সংবিধান অনুসারে 3 মাসের মধ্যে হাসিনা যাওয়ার পরে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন হইল না কেন? এই না হওয়ার জন্য তো 106 গেছে। সেই এক্সেপশনাল পজিশনের জন্য, ডক্ট্রিন অফ নেসেসিটির জন্যই 106 এর কাছে যেতে হয়েছে, সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়েছে। এখন কেউ কেউ বলে যে 106 অনুসারে সরকার তো গঠিত হয়েছে, কিন্তু সংবিধানের অনেক কিছু, অনেক বিধান নাকি অ্যাব্রোগেটেড হয়েছে। সংবিধানের অনেক বিধান অ্যাব্রোগেটেড হবে জেনেই তো 106-এ যাওয়া হয়েছে, আর কোনো উপায় না পেয়ে। আদারওয়াইজ দিল্লিতে গিয়ে শেখ হাসিনা দস্তখত নিয়েই তো এই সমস্ত করতে হতো। এখন আমাকে অনেক কথা বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। একটা হক, একটা সীমারেখা থাকে। আমি যাই হোক, গণতন্ত্রের মাঠে অনেকে অনেক কথা বলবে, আমরা এগুলো শুনবো, কারণ এগুলো শোনার জন্যই তো আমরা জীবন দিয়েছি, এগুলো বলার জন্যই তো আমরা গণ অভ্যুত্থান করেছি। সবাই সবকিছু বলবে, সমস্ত বিতর্ক হবে, বাহাস হবে। আসুন ভাই, সব জাতীয় সংসদের ভিতরে ঢুকে যাই, ওখানে সমস্ত বিতর্ক হবে, এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে যেটা জনগণ চাইবে, যেটা আইনানুগ হবে, যেটা সাংবিধানিক হবে, সেটা আমরা গ্রহণ করি।